পায়ের নিচে মাটি নেই অবৈধ ক্ষমতা দখলকারী ডক্টর ইউনূস এবং তার কুশীলবদের। অবস্থা বুঝতে পেরে দ্রুতগতিতে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলকে ডাকছেন, আসুন ঐক্য করি। গোমর ফাঁস করে দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অকপটেই স্বীকার করেছেন, যখনই সরকার পায়ের নিচে মাটি থাকে না তখনই ঐক্যের নামে আমাদেরকে ডাকে। কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুবিন হোসেন প্রিন্স, এলডিপির সভাপতি শাহাদাত হোসেন সেলিম সহ অনেকেই মুখ খুলেছেন। আর বুঝতে কারো আর বাকি নেই যে এই সরকারের বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। আগ্নেয়গিরির অগ্নি উদ্গীরণ শুরু হয়ে গেছে। আমাকে অনেকেই প্রশ্ন করেছেন, ওই ভদ্রমহিলা কোথায় যিনি খুব চিৎকার করে বলেছিলেন আসমান কাঁপে আপনাদের বুক কাঁপে না? জুলাই অগস্টের ঘটনাকে ঘিরে তিনি এভাবে সম্ভবত ক্ষমতাসীনদের দিকে অঙ্গুলি হেলন করেছিলেন। তিনি এখন কোথায়? সে সময় যারা মানবাধিকারের কথা বলতেন, এই মানবাধিকারের ফেরিওয়ালারা এখন কোথায়? যারা বিভিন্ন স্টেটমেন্ট দিতেন তারা এখন কোথায়? কোথায় সে শিক্ষক, রাজনীতিক, বুদ্ধিজীবী, সুশীল, তারা কোথায়? তারা কি ঘুমিয়ে পড়েছেন নাকি তাদের মুখে কুলুপ রেখে দেওয়া হয়েছে? সে প্রশ্নে এখন অনেকের কাছে। মাইলস্টোন স্কুল এবং কলেজের কোমলমতি বাচ্চাদের যে নির্মমতার শিকার হতে হয়েছে, সেখানে গিয়ে উদ্ধার কার্যে সাহায্য না করে উপদেষ্টারা সেখানে সমবিহারে গিয়ে তাদের সঙ্গে লোকজন নিয়ে এমন পরিস্থিতি সৃষ্টি করেছেন যে শিক্ষার্থীরা বলছে যে ওনাদের কাজে আমরা উদ্ধার কাজে কাজ করতে পারিনি ওনাদের কারণে, ফলে আমাদের অনেক শিক্ষার্থী মারা গেছে শুধু উদ্ধার কার্যক্রম প্রপারলি করতে না পারায়। এবং সে ঘটনা ঘটিয়েছেন রাজনৈতিক দলের নেতারা এবং এই ইউনূস সরকারের উপদেষ্টারা সেখানে গিয়ে দল বেঁধে হই হুল্লোড় করে ছাত্রছাত্রী সহ উদ্ধারকারীদের কাজ বন্ধ রেখেছেন। এমনকি যাদের বাচ্চারা আটকে পড়েছে, পুড়ে গেছে বা পুড়ছে তখনও, সেই সব গার্ডিয়ানদের আসতে দেওয়া হচ্ছে না। দাঁত কেলিয়ে হাসা, শো দেখানো উপদেষ্টা এবং ভণ্ড রাজনৈতিক ব্যক্তিরা সেখানে গিয়ে হাজির হয়েছেন। সেই নির্মমতার শিকার যারা, তারা রাতে কিভাবে লাশ সেখান থেকে নিয়ে আসা হয়েছে এই ঘটনা যারা প্রত্যক্ষদর্শী, সেই স্টুডেন্টদের, মেয়েদের হোস্টেলে আটকে রাখা হয়েছে, বাইরে তালা দিয়ে রাখা হয়েছে, যাতে বাইরে এসে তারা কোনো মাধ্যমে যেন প্রকাশ করতে না পারে যে কিভাবে এখান থেকে রাতে অ্যাম্বুলেন্সে বা অন্যান্য যানবাহনে লাশ নিয়ে যাওয়া হয়েছে। কারণ লাশ গোপনের গুরুতর অভিযোগ উঠেছে। তাদের সবচেয়ে বড় অভিযোগ যে এখানে এসে শো করতে গিয়ে আমাদের উদ্ধার কার্য ব্যাহত করায় আমাদের অনেক ভাই বোনরা মারা গেছেন এবং লাশ গায়েব করা, লাশের সংখ্যা কমিয়ে ফেলার অভিযোগ উঠেছে সেখানে। একই অবস্থা হাসপাতালে গিয়ে কোনো কাজ নাই, হাসপাতালে দল বেঁধে গিয়ে চিকিৎসায় বিঘ্ন ঘটানো হচ্ছে। এই নির্মমতা যারা দেখছেন তাদের বিবেক কোথায়? কোথায় সে বিবেকের ফেরিওয়ালারা? কোথায় মানবাধিকারের ফেরিওয়ালারা? কোথায় সে সুশীলরা? কোথায় সে বুদ্ধিজীবীরা? কোথায় সেই রাজনীতিবিদরা? আপনাদের বিবেক কি একবারও কাঁপছে না? আসমান কাঁপলেও আপনাদের বিবেক কাঁপে না? কোমলমতি এই বাচ্চাদের নির্মম হত্যাকাণ্ডের পরে তাদের পাশে না বেরিয়ে চট করে সুধী মহাজন বিজ্ঞাপন দিলেন, আসেন ত্রাণে টাকা দেন, অ্যাকাউন্ট সহ বিজ্ঞাপন দিয়ে দিলেন। কত বড় নির্লজ্জ হতে পারে মানুষ! সরকারের তো ত্রাণ ফান্ড আছে, সেই টাকা কি এদের পিছনে ব্যয় করা যেত না? তাছাড়া ওই সময় কি টাকার দরকার ছিল? টাকার নেশা, সুদের ব্যবসা করা, টাকার নেশাই তো হবে। কোমলমতি বাচ্চাদের যখন বের করা শেষ হয় নাই সে সময় তিনি বিজ্ঞাপন দিয়ে আসেন আসেন আমার ত্রাণ তহবিলে টাকা দেন। আমরা অতীতে দেখিনি রানা প্লাজার যে ভয়াবহ বিপর্যয়, তাজিং গার্মেন্টস, প্রাকৃতিক দুর্যোগ, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে কিভাবে ম্যানেজ করেছিলেন? এজন্য তখন একাধিক পত্রিকার শিরোনাম হয়েছিল বেস্ট ক্রাইসিস ম্যানেজার শেখ হাসিনা। এবং তার এই ক্রাইসিসকে মোকাবেলা করা দেশে দেশের বাইরে ভূয়সী প্রশংসা অর্জন করেছিল। আর একটি স্কুলের বাচ্চারা এই অবস্থা পড়ে গেল, সেক্ষেত্রে আপনারা চাইতে এসেছেন টাকা। শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট করে দিয়েছেন, মেট্রো রেল করে দিয়েছেন, দ্রুততার সঙ্গে বাচ্চাদেরকে হসপিটালে নেওয়া সম্ভব হয়েছে এবং বার্ন ইনস্টিটিউট ইন্টারন্যাশনালি রিকগনাইজড এই ইনস্টিটিউট, তাদের চিকিৎসা চলছে। আমি জানি না কতজন বাচ্চা বেঁচে থাকবেন, অনেকে পুড়ে গেছেন।
একজন শিক্ষয়িত্রী তো তার জীবন উৎসর্গ করে 20টি বাচ্চাকে রক্ষা করার পর আবার তাদের উদ্ধার করতে গিয়েছিলেন। সালাম সেই শিক্ষয়িত্রীকে। এত বড় ভয়াবহ ঘটনার পরে সুধী মহাজন কিভাবে দাঁত কেলিয়ে রাজনৈতিক মিটিং করছেন অন্য দল ডেকে, এবং সেখানে হাসি, ফটো সেশন, কোন শোকে বিহব্বলতা নাই। সারা দেশ যখন শোকে বিহব্বল, সেই সময় তিনি ক্ষমতায় টিকে থাকবেন কিভাবে সেজন্য অন্য দলকে ডেকে মিটিং করছেন। এত নির্লজ্জ হতে পারে মানুষ? কোমলমতি ফুলের মতো নিষ্পাপী বাচ্চাদের চেহারা একবারও কি তাদের প্রাণে ভেসে ওঠে না? তাদের পাশে দাঁড়ানো নেই। ছাত্ররা অধিকার দাবি করতে বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পর্যায়ের ছাত্ররা সচিবালয়ে গিয়েছিলেন। তাদের যেভাবে মারধর করা হয়েছে, ছাত্রদের রক্তের হোলি খেলার ভিতর থেকে ক্ষমতা আরোহণকারী ব্যক্তিরা ঘোষণা দিয়েছেন 24 ঘন্টার ভিতরে আন্দোলনরতরা চলে না গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্বল্প সময়ের ভিতরে কঠোর ব্যবস্থা। নির্মমভাবে সেনাবাহিনী এবং পুলিশ দিয়ে তাদের পেটানো হয়েছে। মাটিতে পড়ে যাওয়া একজন ছাত্রকে সেখানে পালানো হয়েছে, উপরে তুলে 5 জনই মিলে মারতেছে, তারপর নাকে মুখে ঘুষি এবং অন্যদেরকে বেধড়ক পিটানো হচ্ছে। এটা তো বর্বরতার চেয়েও বড় কিছু। তারা শাহবাগে তাদের ক্ষোভ প্রকাশ করতে চেয়েছে, সেখানে গিয়েও তাদের সঙ্গে যে আচরণ করা হয়েছে, যেভাবে মারধর করা হয়েছে, এই নির্মমতাই বর্বরতা আপনাদের বিবেককে সাড়া দেয় নাই? কোথায় সেই বিবেকের ফেরিওয়ালারা? একজন বয়স্ক মহিলা, তিনি নির্মমভাবে পেটানো একজন ছাত্রকে রক্ষা করতে গেলে তাকেও পেটানো হচ্ছে। কোথায় আপনাদের সেদিনের বিবেকের কথা, মত প্রকাশের অধিকারের কথা, দাবি জানাবার কথা? অতীতে তো সচিবালয় ঘেরাও করা হয়েছিল, সচিবালয়ের গেট ভাঙা হয়েছিল। আজকের ঘটনায় যদি 1,500 মানুষের বিরুদ্ধে মামলা হয় সচিবালয় দখল করা অপরাধে, সেদিনের তো অপরাধ ছিল না? ছাত্রদের অধিকারের কথা বলে যারা জঙ্গিতন্ত্র কায়েম করে শেখ হাসিনাকে ক্ষমতার থেকে সরানোর চেষ্টা করেছিলেন, সরিয়েছিলেন, আজকে ছাত্রদের পাশে তারা নেই কেন? আজকে সচিবালয়ে যখন ছাত্রদের পেটানো হচ্ছে, মারা হচ্ছে, আজকে যখন শাহবাগে নির্মম নির্যাতন করা হচ্ছে, পুড়ে যাওয়া ছাত্রদের পক্ষে কথা বলা, তাদের সহপাঠী অথবা স্কুলের ছাত্রছাত্রীরা যখন ক্ষোভ প্রকাশ করছে, তাদেরকে সেনাবাহিনী দিয়ে পেটানো হচ্ছে, রক্তাক্ত করা হচ্ছে, সেই ছাত্রছাত্রীদের পাশে নেই কেন? কোথায় সেই ছাত্রদের অধিকার দাবি আদায়ের তৎকালীন কথিত নেতারা? নাকি ক্ষমতা আরোহণ করেছেন, মহা আরামে আছেন? বিজিবি, আর্মি, পুলিশ, র্যাব নিয়ে দেশের বিভিন্ন জায়গায় গিয়ে বাণী প্রচার করছেন, গোপালগঞ্জে নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছেন। সরকার এবং সেনাবাহিনীর যে প্রেস স্টেটমেন্ট, অবাক হয়েছি, একটা মানুষের মৃত্যুর কথা সেখানে নাই, কোনো দুঃখ প্রকাশ করা নাই। যত মানুষ মারা গেছে তারা তো কোনো রাজনৈতিক দলের নেতা না, তারা তো অতি সাধারণ মানুষ, তারা তো দেশের নাগরিক। একটা মৃত্যুর শব্দ কোনো স্টেটমেন্টের ভিতরে নাই। বিবেকের ফেরিওয়ালারা মুখে কুলু পেটে দিয়েছেন। সংবাদপত্র, সংবাদ মাধ্যম শেখ হাসিনা আমলে পান থেকে চুন খসলে প্রথম পাতায় শিরোনাম করে ফেলতেন। গোপালগঞ্জের নৃশংসতার ঘটনার শিরোনাম হলো ঠিক বিপরীতটা। প্রশ্ন তুলেছেন, কোন আইনে একটা নিবন্ধিত সংগঠনের পিছনে সাজোয়া মিলিটারি যান, র্যাব, বিজিবি, পুলিশ প্রহরা দিয়ে সারা দেশে ঘুরে বেড়ানো হচ্ছে, সারা দেশে রাজনৈতিক কর্মসূচি পালন করা হচ্ছে? এত বড় নৃশংস ঘটনা, মাইলস্টোন স্কুল কলেজের, সচিবালয়ের ঘটনা, শাহবাগের ঘটনা, একের পর এক সারা বাংলাদেশ যখন উত্তাল, সেই সময় সুধীর মহাজন অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছেন এবং সেক্ষেত্রে ব্যবহার করছেন দেশপ্রেমিক সেনাবাহিনীকে, র্যাবকে, পুলিশকে, সরকারি যন্ত্রকে ব্যবহার করছেন। এ থেকে শেষ রক্ষা হবে? আমার মনে হয় না। কোথায় সেই বিবেকের ফেলিওয়াররা? জয় বাংলা স্লোগান দেওয়ার অপরাধে গোপালগঞ্জে একটি বাচ্চাকে একজন ইন্সপেক্টর, 2 জন সাব ইন্সপেক্টর, 3 জন কনস্টেবল মিলে বেদম ভাবে মারধর করে তার মাথাটাকে বডির থেকে পিছনের দিকে নিয়ে ঘাড় মুটকে দেওয়ার মতো একটা বিভৎস ঘটনা ঘটানো হলো। জয় বাংলা এত অপরাধের? এই জয় বাংলা বলেই তো দেশটা স্বাধীন করা হয়েছিল। মুক্তিযুদ্ধের চেতনার প্রাণ সঞ্চারী স্লোগান ছিল। আমি তো দেখলাম ফেসবুকে এখনো ঘুরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একাধিক সমাবেশে বক্তা বক্তব্য শেষ করে জয় বাংলা স্লোগান দিচ্ছেন। জামাতের মিছিলের প্রোগ্রামে আসার পথে যারা মিছিল করতে করতে আসছে, এক পর্যায়ে তারা জয় বাংলাই বলে ফেললেন। কই তাদের ঘাট তো মোটকে দিতে পারছেন না? জয় বাংলা বলা মানুষদেরকে ভয় দেখিয়ে প্রলুব্ধ করে যেখানেই নেন লাভ হবে না। জয় বাংলা হচ্ছে প্রাণের স্লোগান।
কিংস পার্টি যেখানে যাচ্ছে মঞ্চের ছবি ছাড়া অডিয়েন্সের ছবি আর কোনো গণমাধ্যম দেখাতে পারছে না, কারণ অডিয়েন্সে কোনো লোক নাই। এ দিয়ে দেশ শাসন করতে চাচ্ছেন? সুধী মহাজন, আপনার নিয়োগকর্তাদের দিয়ে আপনি অবৈধভাবে টিকে থাকতে চাচ্ছেন? পাকিস্তানের সশস্ত্র সেনাবাহিনীও নিরস্ত্র বাঙালির কাছে টিকে থাকতে পারে নাই, এবং সেই আন্দোলনে নেতৃত্ব কিন্তু আওয়ামী লীগ দিয়েছিল। আইবের মার্শাল্লাহ পরাভব মানে নাই বাঙালি, সে নেতৃত্ব কিন্তু আওয়ামী লীগ দিয়েছিল। 70-এর নির্বাচনে মানুষ ম্যান্ডেট দিয়েছিল। কোথায় সে বিবেকেরলা? 7 জন রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর গোমর ফাঁস করে দিলেন যে যখনই পায়ের নিচে মাটি থাকে না তখনই আমাদের ডেকে ঐক্যের কথা বলা হয়। কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রহিম হোসেন প্রিন্স, এলডিপির সভাপতি সাদাত হোসেন সেলিমরাও একইভাবে ঘটনা ফাঁস করে দিচ্ছেন। আপনাদের উন্নতি হচ্ছে, দেশে জঙ্গিবাদ কায়েম করছেন, জঙ্গিদের উত্থান ঘটানো হচ্ছে, মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করছেন। বাংলাদেশ ব্যাংক থেকে নির্দেশনা দেওয়া হয়েছে কি পোশাক পরে মেয়েদের আসতে হবে। রাস্তায় মহিলাদের পোশাক কারো পছন্দ না হলে পানের পিক ছুড়ে দেওয়া হচ্ছে, তাদের লাঞ্ছিত করা হচ্ছে। এবং এই সরকারের উপদেষ্টা মহিলারা তারাও বিদ্রুপাত্মক কথা বলছেন। আমাদের সুধী মহাজনের সবচেয়ে বিশ্বস্ত উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এত বড় ভয়াবহ বিপর্যয় তাকে দেখা যায় নাই। ছাত্রদের নির্মম নির্যাতনের শিকার হচ্ছে। শিক্ষা উপদেষ্টা নির্লজ্জ বেহায়ার মতো বলছেন আমি পদত্যাগ করব না। কত নির্লজ্জ মানুষ হতে পারে? ছাত্রনেতা দাবিদার হয়ে গণতান্ত্রিক ব্যবস্থা নির্বাচিত একটি সরকারকে উচ্ছেদ করা ব্যক্তিরা ক্ষমতায় বসে ক্ষমতার হালুয়া রুটি ভাগ করছেন, সেই ছাত্রদের পাশে আজ আর নেই। মাইলস্টোন স্কুল কলেজের ছাত্রদের পাশে নেই। হাজার হাজার ছাত্র জনতা সচিবালয়ের সামনে শাহবাগে, তাদের পাশেও কিন্তু সেই কথিত ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ নাই। সবাই এখন বুঝতে পেরেছে। অনেকেই স্পষ্টভাবে কথা বলছেন, যারা সেদিন তাদের দ্বারা প্রতারিত হয়ে নেতৃত্ব দিয়েছিলেন তারা বলছেন আমাদের সেদিন বলা হয়নি যে এদের আলটিমেট টার্গেট এরা রাজনৈতিক দল করবে, এরা ক্ষমতায় যাবে। আমরা বুঝতে পেরেছি ওরা আমাদেরকে প্রতারিত করেছে। তাদের নেতাদের অনেকেই কিন্তু দল ছেড়ে চলে যাচ্ছেন। আর সেই ভদ্র মহিলা যিনি আসমান কাঁপানো দেখলেন, বুক কাঁপানো দেখলেন না, অনেকেই প্রশ্ন করছেন তার বুক কি কাঁপছে না, তার বিবেক কি একটু কাঁপছে না? যারা মানবাধিকারের কথা বলে বিবৃতি দিতেন, আপনাদের বিবৃতি কোথায়? কলম বন্ধ হয়ে গেছে? পত্র পত্রিকা টেলিভিশন লাইভের যে প্রোগ্রামটুকু অন্তত দৃশ্যমান হয়েছে সেটাও সংবাদ থেকে কেটে ফেলছেন, সেটাও কাউকে দেখতে দিচ্ছেন না। উত্তর মাইলস্টোন স্কুল কলেজে যখন লাইভ শুরু হয়ে গেল বিভিন্ন গণমাধ্যমের, তখনই সেখানের ইন্টারনেটকে বিকল করে দেওয়া হলো। এভাবে সুধী মহাজন রক্ষা হয় না। আইয়ুব মার্শাল্লাহ দিয়ে রক্ষা পায় নাই। পাকিস্তানের বিশ্বখ্যাত সশস্ত্র বাহিনী নিরস্ত্র বাঙালির কাছে নাকে খত দিয়ে ফিরে গেছে। সেই সকল আন্দোলনের নেতৃত্ব কিন্তু আওয়ামী লীগে দিয়েছিল। দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতায় থাকা আওয়ামী লীগের ভুল ত্রুটি থাকা অস্বাভাবিক না। এমনকি কিছু মানুষ যারা বুঝতে না পেরে আওয়ামী লীগের প্রতি অভিমান করেছিল, এখন তারা প্রকাশ্যে বলতেছে শেখ হাসিনা যথার্থ ছিল। রানা প্লাজা, তাজনীন গার্মেন্টস, প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা শেখ হাসিনা যেভাবে ম্যানেজ করেছিলেন, পত্রিকার শিরোনাম হয়েছিল শেখ হাসিনা বেস্ট ক্রাইসিস ম্যানেজার। শুধু দেশে না, দেশের বাইরেও তিনি ভূয়সী প্রশংসা পেয়েছিলেন। আর একটি স্কুল এবং কলেজের ঘটনাকে ম্যানেজ করতে না পেরে টাকার জন্য বিজ্ঞাপন দিয়ে দিলেন। কত নির্লজ্জ! অনেকে অবশ্য বলছে সুদের মাধ্যমে চক্রবৃদ্ধি হারে সুদ আদায় করা ওর টার্গেট তো টাকাই থাকবে। সুদের ব্যবসা করা আর রাজনীতি করা, রাষ্ট্র পরিচালনা এক জিনিস নয়। তাছাড়া নির্বাচিত হয়ে আসেন নাই তো, মানুষের কাছে তো কোনো দায়বদ্ধতা নেই। সারা দেশ আজ উত্তাল, সমস্ত মানুষ বুঝতে পারছে তাদেরকে প্রতারিত করা হয়েছিল। সুধী মহাজন, আপনার কুশীলব বর্গ 9 ঘন্টা নাকি আটকে ছিল। মবকে তারা প্রেসার গ্রুপ বলেছিল। বুঝতে পেরেছেন মব কাকে বলে? যার নামের পিছনে ডাস্টবিন যুক্ত। এবং আমাদের প্রফেসর আসিফ নজরুল, বুঝতে পেরেছেন অসংখ্য মানুষ ভালোবাসে, এখন কি পরিমাণ ঘৃণা করে বোঝা গেছে। এই উত্তলতায় ভেসে যাবে চূর্ণ বিচীর্ণ হয়ে। তবে দুর্ভাগ্য, দেশপ্রেমিক সেনাবাহিনীকে যেভাবে ব্যবহার করা হচ্ছে এটা কাঙ্ক্ষিত ছিল না। অতীতের ভয়াবহ মব রক্ষা করার জন্য সেনাবাহিনীকে কাজ করতে দেওয়া হয়নি, কিন্তু এখন নিরস্ত্র ইনোসেন্ট ছাত্রদেরকে পেটানো, গুলি করা,
এই নির্মমতায় তাদের ব্যবহার করে সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করা এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত না। যারা মৃত্যুবরণ করেছেন তাদের পোস্টমর্টম, তাদের চিকিৎসা, তাদের পার্মানেন্ট, তাদের অন্যান্য যেসব অসুবিধা হয়েছে সেগুলি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে। এইখানে বাকি যে মন্ত্রণালয়গুলির কথা আপনি বলেছেন তারাও আসলে তাদের যাদের দায়িত্ব মন্ত্রণালয়ের অধীন থেকে প্রতিষ্ঠানগুলি আছে তাদের সঙ্গে মিলে কাজ করেন। কিন্তু সবচেয়ে বেশি দরকার হচ্ছে কোঅর্ডিনেশন। কোঅর্ডিনেশন কি করে থাকে সাধারণত এই ধরনের জাতীয় দুর্যোগের প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী কার্যালয়, আসলে প্রধানমন্ত্রী কার্যালয় সাধারণত এগিয়ে আসেন এবং তারা কোঅর্ডিনেট করেন। আর ডিজাস্টার ম্যানেজ করার জন্য আসলে স্পেশালাইজ লোকজন আছে সরকারে, তারা এই সবটা দিয়েছে। এটাই হচ্ছে স্বাভাবিক প্রোটোকল আর কি। এইখানে ধরেন কিছুটা আপনি যেটা বলেছেন শিক্ষা মন্ত্রণালয়ের বিষয় আছে, কারণ এটা করেছে একটা স্কুলের উপরে, কলেজের উপরে, সেটা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বের মধ্যে পড়ে ছাত্রছাত্রীদের ভালো মন্দ এবং একটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের ভালো মন্দ, যদি এটা বেসরকারি স্কুল কিন্তু সেটা তাদের মধ্যে পড়ে। আর আরেকটি বিষয় আছে ঘটেছে ঢাকা সিটি কর্পোরেশনের অধীনে এলাকায়। ঢাকা সিটি কর্পোরেশনের যে কোনো এলাকায় যদি এরকম ঘটনা ঘটে তাহলে সিটি কর্পোরেশনের দায়িত্ব থাকে, মেয়রের দায়িত্ব থাকে, দমকল বাহিনীর দায়িত্ব থাকে, দমকল বাহিনী সেখানে যান, ফায়ার রেস্কিউ করতে যান। আমি লক্ষ্য করেছি সিটি কর্পোরেশনের মেয়রের চেহারা আমি দেখিনি, আমি কোনো কোথাও এখন আমি যাই না সিটি কর্পোরেশনে গিয়েছিলেন কিনা, আমি মেয়রের চেহারা কোথাও দেখতে পাইনি। এই মেয়রকে এমনিতেই তদবিরপ্রাপ্ত মেয়র, তদবির দেখেছেন না, উনি প্রশাসক মানে কি মেয়রের দায়িত্ব প্রাপ্ত প্রশাসক, তো উনি তো আসলে তদবির হচ্ছে এবং ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ হচ্ছে। ওনাকে দেখা গেল এই জায়গাটাতে, এটা আপত্তিকর। স্বাস্থ্য উপদেষ্টা ক্ষেত্রে একেবারেই কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না অবস্থা। তবে আমি দেখলাম আইন উপদেষ্টা বেশ ওখানে পৌঁছে গেল, হয়তো তিনি প্রধান উপদেষ্টার দপ্তর থেকে ওই সমন্বয়কের মতো চলে গেছিলেন। আমরা যদি একটা একটা করে মন্ত্রণালয় দিকে যাই, স্বাস্থ্য উপদেষ্টাকে দেখা গেল না, মানে তার কোনো বার্তাও কি পাওয়া গেল? মানে তাকে আমাদের এদিকে এনসিপি তারও পদত্যাগের জন্য দাবি করছেন। আপনি কি মনে করেন যে আমরা পরে কথা বলি, এনসিপি কে কথা বলবো, তাদের দাবি যে স্বাস্থ্য উপদেষ্টা কি পদত্যাগের মতো অবস্থা আপনার মনে হয়েছে যে এখানে তার পদত্যাগের দাবি তোলা উচিত? এই ঘটনায় স্বাস্থ্য উপদেষ্টা পদত্যাগ করা উচিত না, স্বাস্থ্য উপদেষ্টা বহু আগে পদত্যাগ করা উচিত। উনি হচ্ছে আরো বড় বড় গাফিলতি করেছেন, সেগুলো নিয়ে ওনার কোনো আলোচনা নাই। এখন হঠাৎ করে এনসিপি তার পদত্যাগ করেছে, কারণ এনসিপি আসলে সরকারকে দুর্বল করতে চাইছে। এনসিপির চায় আরো গ্রুপের মধ্যে একটা সরকার, অর্থাৎ যে সরকারকে তারা কানে ধরে উদ্বোস করতে পারবে। এই সরকারকে মোটামুটি তারা কান ধরা ছাড়া উদ্বোস করেন, কিন্তু ভবিষ্যতে তারা আরেকটা সরকার চায় বা সরকারের মধ্যে এমন লোকজন চায় যা বলবে তাই সত্য। এই জন্য তারা ডক্টর ইউনুসের আত্মভাবের মধ্যে ইউনুসের প্রিয় বলে যাদেরকে মনে করছে তাদেরকে সরিয়ে দিতে চাই। কারণ এখানে তো কোটা ভিত্তিক সরকার তৈরি হয়েছে, তারা সেটা স্বীকার করেছে যেটা নাকি ডক্টর ইউনুসের ভাই বোনেদের কোটা বা তার পছন্দের কোটা। তো তারা আসলে চাচ্ছে সেই পছন্দের কোটার লোকজন সরিয়ে দেয়, তাদের পছন্দের কোটার লোকজন দিতে পারছে। এটা তাদের একটা পরিকল্পনার জন্য যে তারা মনে করছে আমার ধারণা সরকার কারো নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে পারে, আর ইচ্ছা মতো তাদের পক্ষে পদযাত্রার যে নিরাপত্তা, গুলি চালানো ইত্যাদি নানান জিনিসপত্র তারা করাতে পারে। মানে স্বাস্থ্য উপদেষ্টাকে আপনি বলছেন যে এই মুহূর্তে তার পদত্যাগ আগেই আরো আসা উচিত ছিল, কিন্তু তাকে আমরা একদমই কোথাও কোনো মানে কোথাও দেখছি না। তিনি আছেন তো নিশ্চয়ই আছেন, কোথাও না থাকার তো কোনো কারণ নাই। হয়তো দেখেন বিদেশে বসে এখন চিকিৎসা নিচ্ছেন, সেটা হতে পারে, মানে যে কোনো কিছু হতে পারে, কোনো তো বক্তব্য পাওয়া যাচ্ছে না। উনি আচ্ছা, এবারে শিক্ষা উপদেষ্টার বিষয়ে তিনি এক গণমাধ্যমে কথা বলেছেন, তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনার পদত্যাগের বিষয়ে ছাত্রদের দাবি ছিল, তিনি বলছেন তার পদত্যাগের কোনো ইচ্ছা নাই, সিদ্ধান্ত তিনি নেবেন না, কারণ তিনি তার ভূমিকায় কোনো ব্যর্থতা দেখেন না তার কার্যক্রমে। এই বিষয়ে আপনি একটা ব্যর্থ করেছেন, তার উচিত ছিল এই সচিবের কথা না বলে তিনি নিজেকে সিদ্ধান্তটা দেওয়া উচিত পরীক্ষা পরের দিন হবে হবে না, তার বিরুদ্ধে নিজে যেতে পরীক্ষা যখন পরের দিন ইচ্ছা হবে এটাকে আগে আগে বলে দিল না। আপনি চিন্তা করে দেখেন এখানে কিছু পরস্পর বিরোধী ব্যাপার আছে, যেমন যারা বলছে পরীক্ষা যেন টাইমলি পিছিয়ে দিল না, এরা যদি পড়াশোনা করে ছাত্রই হতো তাহলে পরীক্ষায় পড়াশোনা বাদ দিয়ে কিন্তু ওই দিন সত্যি বাদ দিয়ে তারা যে ছোট গেলে ঘোরা উপরে পরীক্ষা করা যাচ্ছে, এদের পড়ালেখা নেই, এদের আর পরীক্ষা নেই নাকি এটাই শেষ পরীক্ষা ছিল। এরা কি আসলে আদায় ছাত্র না, বা যদি ছাত্র হয়ে থাকে এরা কি পরীক্ষায় পাশ করতে চায় নাকি এসব উদ্যোগ করে পরে মতো পাশ নিতে চায়? আমি সরকারের তো ঐতিহ্য আছে অত মনে দেওয়া। তো আমার অদ্ভুত মনে হয়েছে একদল পরীক্ষার্থী এত পরীক্ষা হয় নাই, কিন্তু কেন এটা সময় মতো বললো না এই দাবি করেছে সারাদিন ধরে আজকে আন্দোলন করতে। এরা যে আগে পরীক্ষার্থী, এরা আসলে ছাত্র কিনা বা
আমি বুঝি না, আমি নিজে ছাত্র ছিলাম তো একসময়, আপনি ছিলেন, আপনি তো করতেন, যদি আপনি দেখতেন যে আপনার পরীক্ষাটাকে শোকাবহ ঘটনার মধ্যে দিয়ে পিছিয়ে গিয়েছেন, আমরা করতাম না। এখন কথায় কথায় নানান রকম চাপ, পরীক্ষা পেছানোর জন্য কেউ যায় অপরাধের জন্য, সবাই চাপের মধ্যে যাচ্ছে। না, যে পরীক্ষা দিচ্ছে যার ওই দিন একটা পরীক্ষা দেওয়ার কথা ছিল, সেদিন পরীক্ষাটা হয়নি এবং দেশে একটা শোকাবহ অবস্থা, সেই অবস্থায় তারা গিয়ে কেন আমার পরীক্ষা দেরি করে পিছাইলি, সেই কথাগুলো তারা আন্দোলন করতে, তাদের পরের দিন পরীক্ষা নাই, তাদের রেস্টের ব্যাপার নাই, তারা পরীক্ষায় পাশ করতে চায় না, পড়ালেখা নাই, মানে সব পড়ালেখা নির্দিষ্ট করে ফেলেছে, এটা উনি পরীক্ষা দিতে পারে। আপনি চিন্তা করে দেখেন এটা অবস্থা। তো আর এই যে অপরাধে বা যে অন্যায় তার পদত্যাগ হচ্ছে এটা খুবই মামুলি। আমি মনে করি না যে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবি করার মতো কোনো অন্যায় করতে পেরেছেন, বরং আমার কাছে মনে হচ্ছে যে তিনি আসবার পরে যে এনসিপি যে একটা লোক দাবি সালাউদ্দিন তানভীর এবং তার সহচরেরা যে ছিলেন, যারা টেকনিক বোর্ডে বসে কাগজের দুর্নীতি করছিলেন, এদেরকে যে সই হতে হয়েছে, বিদেশে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আমার তো মনে হয় যে সেই করে দায়িত্ব থাকে। কিন্তু তিনি মানে তার পদত্যাগের মতো দোষ আপনি পাচ্ছেন না খুঁজে, কিন্তু মানে এটা কেমন কথা যে রাত 3টার সময় সিদ্ধান্ত আসবে এবং তাকে পাওয়া যাবে না, তিনি জানাবেন না, জানাবেন তথ্য উপদেষ্টা যুব ক্রীড়া উপদেষ্টা তার পরবর্তীতে। হ্যাঁ, রাত 3টায় আমি আপনার মতো কথা বলবো, রাত 3টায় এটা উনি বলেছেন না, জানিয়েছেন না, তথ্য উপদেষ্টা জানিয়েছেন না, কিন্তু আপনি কথা বলতে না, সেটা হচ্ছে যে যে জানিয়ে পড়বে পরের দিন সবাই পরীক্ষা দিতে হলে গিয়েছিল, অনেকেই নাকি গিয়েছে, কিন্তু সেখানে তারা সেটা না, সেগুলি হলে গিয়ে তারা হলে গিয়ে সে পরীক্ষার্থীরা বসে আছে কাগজ কলম সহ, হলে গিয়ে পরীক্ষা দিতে না পেরে বড় কষ্ট আছে, সেই পরীক্ষা নিয়ে ছবি করতে এগুলা আদৌ তাদের কথা রাতে 3টায় বললো যে রাতে 3টায় এর আগে কোনো কিছু হয় না, রাতে 3টায় এই সরকারের বিরুদ্ধে দেখতে সংবাদ সম্মেলন করে না, তখন তো তারা স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ পায়নি, রাতে 3টার সময় বাসার মধ্যে যখন স্বরাষ্ট্র উপদেষ্টা লোকজনকে দেখুন একটা প্রেস কনফারেন্সে মানে তামাশা করেছিলেন, তখন তো পেপার পদত্যাগ পায়নি, এগুলো কোনো কথা নেই, রাতে 3টায় ঘোষণা দেখতে হয় সকালে সিদ্ধান্ত জানা হয়, সব শিক্ষার্থীরা বুঝবে, জানবে যে তাদের পরীক্ষা বুঝবে না, মানে হলে গিয়ে দেখলে পরীক্ষা হচ্ছে না, তাহলে কি হয়েছে, এটা তো হলে গিয়ে দেখছে পরীক্ষা হয়নি, তারপরে তো বাসায় গিয়ে পরীক্ষা বসে নাই, তারপরে রাস্তার মধ্যে গিয়ে বন্ধ হয়ে যাচ্ছে, এতগুলো পড়াশোনা করে ছাত্র হইতে পারে, তো যে মাত্র শুনেছে পরীক্ষা হচ্ছে না বাসায় গিয়ে পড়াশোনা বসে, কেন আমার জানাইলি না, সেই জন্য তুই চলে যাবি, এটা কোনো ব্যক্তির দাবি নেই, এইটা আমি মনে করি না শিক্ষা প্রতিষ্ঠা করতে কোনো যুক্তি দেখেন না আপনি যে সেটার জন্য তাদের একটা দাবি ছিল যে পরীক্ষা স্থগিত করা হোক, সেটি স্থগিত করা হবে না বলে জানলো তারা, পরের দিন পরীক্ষার হলে গিয়ে কেউ না পরীক্ষা জেনেছে হবে না, তারপরে বলেছে হবে, তাতে এই জন্য পদত্যাগ করে ফেলে রাখছিল, এটা বিরাট অপরাধ, মানে ও একবেলা না জেনে পরীক্ষা হলে গিয়েছে, সেই জন্য শিক্ষা প্রতিষ্ঠা পদত্যাগ করে ফেলতে হবে। তখন আসলে তারা দাঁড়িয়ে যেরকম স্লোগান দিতেন, এখন তাদেরকে দেখে ছাত্রদের মধ্য থেকে ভুয়া ভুয়া স্লোগান আসছে, মাইলস্টোনের কথা বলছে, এবং তারা 9 ঘন্টা সেখানে অবরুদ্ধ ছিলেন, 2 দফা বের হওয়ার চেষ্টা করেছেন, বের হতে পারেন নাই। এই বিষয়টা আসলে কেমন মনে হয়, মানে 1 বছরের মাথায় উল্টে গেল? এই সরকার যখন ক্ষমতা এসেছেন, এসেই তারা বিচার করেছেন, তারা এই ছাত্রদের পক্ষকে প্রবল হয়ে মাথায় তুলে পোষণ করেছে। আমাদের বাবা মার কথা যদি চিন্তা করেন বা অভিভাবকদের কথা বা শিক্ষকদের কথা, তারা আমাদেরকে একবেলা আইসক্রিম থাকলে দিলে, দ্বিতীয় বেলা কিন্তু দেন নাই, ঠান্ডার দিনে বলেছেন যে আইসক্রিম খেলে ঠান্ডা লাগবে, খাবে না, আমরা যদি পরীক্ষার আগে উল্টাপাল্টা খাওয়া দাওয়া করার চেষ্টা করতাম, বলতেন না পরীক্ষার সময় কোনো উল্টাপাল্টা খাওয়া যাবে না, কারণ যদি নষ্ট হয় পরীক্ষা খারাপ হবে, মানে এই জন্য আমাদেরকে না বলতে শুরুর দিকে এই সরকার কোনো কিছু তাদেরকে না করে নাই, যা বলে তাতেই না, যেদিকে বলে সেদিকে মাথা নেড়েছে, এমন একটা ভাব করেছে, বলেছে এরা আমাদের নিয়োগকর্তা, এদের কথা শুনতে হবে, এদের সঙ্গে থাকতে হবে, মেটিকুলার ডিজাইন করেছে, তারপরে মাস্টার মাইন্ড আছে, এগুলা বলেছে, সারাক্ষণ মাথায় হাত বুলেছে, পিঠে হাত বুলেছে, বলিয়ে এমন একটা অবস্থা করেছে, এখন ওরা যাই চায় মনে করে যে এইটাই তাদের পেতে হবে, এটা দিতেই হোক, তারা তাদের যে কোনো ন্যায় অন্যায় ন্যায্য যে কোনো দাবিকে মনে করে যে এটা একটা নির্দেশ, এবং সেই নির্দেশ তামিল করতে সরকার, রাষ্ট্র, প্রশাসন সবাই বাধ্য। কেউই এই ধরনের কোনো অন্যায্য আদেশ নির্দেশ অনুরোধ উপরে মানতে বাধ্য না, এখানে যা কিছু ন্যায়সঙ্গত, যা কিছু বাংলাদেশের জন্য ভালো সেটা করতে হবে, সেটা যদি যে কেউ এসে চায় সেখানে মাথা রেখে তাদেরকে হ্যাঁ ভাইয়া, ঠিক ভাইয়া, জি ভাইয়া বলার যে সংস্কৃতি তৈরি করা হয়েছে, এটা এই সরকার করেছে, এবং করার ফলে যে ঘটনাটা ঘটার কথা ছিল সেটাই ঘটেছে। আমরা তখন কথা বলেছি যে আমাদের ভালো চায় না, এখন যখন আবার কথা বলছি এখন বলবো কি জানে, এখন বলবে না এখনো আমাদের ভালো চায় না, এখন সরকারের ভালো চায়, ঘটনাটা সেইটা না, এই পুরো পরিস্থিতিটা ঘটতে দেওয়া হয়েছে, এবং এখন তারা যে কোনো দাবি দেওয়া নিয়ে তারা আগিয়ে দিচ্ছেন এবং তারা বলার চেষ্টা করছেন আমাদের কথা না শুনলে তুমি চলে যাও, আমরা আরেকজনকে বসাই দেবো। দেশ তো ছেলে খেলা করার জিনিসটা, আপনি ছেলে হতে পারেন, হাতে মোয়া নিয়ে ঘুরতে পারেন, কিন্তু দেশ তো কারো মোয়া না যেটা আসে হাতে নিয়ে ঘুরবে, দেশ কিন্তু বাংলাদেশের সবার। এখানে একজন যেমন পরীক্ষা দিতে না পারলে তার মন খারাপ হয়, আরেকজন সে তার চাকরিতে ঠিক মতো যেতে না পারে তার মন খারাপ হয়, আরেকজন যদি রাস্তায়
এইসব কারণে আটকে থেকে হাতে ক্যামেরা নিয়ে হেঁটে যেতে হয়, তারও মন খারাপ হয়। ফলে তারই কোনো অধিকার নেই অন্যের জীবনযাত্রাকে বিপর্যস্ত করা, এবং সেই বিপর্যস্ত করার প্রক্রিয়া তারা করেছেন। যেখানে সেখানে যে পদযাত্রা শুরু করে দিয়ে যেমন তেমন জায়গাতে নিরাপত্তা হুমকি ঘটি তৈরি করে তারা মানুষজনকে রাস্তায় আটকে রেখে, আমরা দেখেছি ক্যামেরা হাতে লাগানো রোগী ক্যামেরা হাতে দিয়ে হেঁটে চলে যাচ্ছে, কারণ যেতে পারছে না, বন্ধ। আমরা দেখেছি নিরাপত্তার নামে কোটি কোটি টাকা রাষ্ট্রে খরচ করা হচ্ছে, এত ফেসবুক আছে, এত কিছু আছে, কই তখন তো এরকম পদযাত্রা করার দরকার হয়নি। হঠাৎ করে পদযাত্রার ভূত মাথায় চাপবে না, সেটা হচ্ছে কারণ তারা আসলে মূলত তাদের ক্ষমতা প্রদর্শনী করতে চাইছেন। তারা দেখেন আপনাকে যোগ করবো, এই ক্ষমতা প্রদর্শনী হচ্ছে রাজনীতি। যখন এই আন্দোলন হয়েছিল, গণঅভ্যুত্থান হয়েছিল, তখন আমরা একটা সুশাসন চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম যে আমাদের এখানে আমাদের জীবনযাত্রা বিঘ্নিত হবে না। আগে যেমন লোকজন ভিডিও থেকে আমাদের জীবন বিঘ্নিত করতে, সেটা করবেন। আমরা চেয়েছিলাম যা ঠিক সেটা করবে সরকার। আমরা চেয়েছিলাম যা সত্য সেটা উচ্চারণ করে গণমাধ্যম। আমরা দেখলাম যে সেই প্রথমে গণমাধ্যমে ভোটে ঢুকে পড়ে এর চাকরি যাবে, ওর চাকরি যাবে, একে হুমকি তাকে হুমকি দিতে শুরু করেছেন। এখন হুমকি দিতে দিতে এখন নিজেদের উপদেষ্টাদেরকে হুমকি দিচ্ছে। জি, আমি একটু একটু প্রশ্ন একটা যোগ করতে চাই এখানে, যে রাজনীতি, তাদের রাজনীতি, তাদের পদযাত্রা, তাদের ক্ষমতা প্রদর্শনের কথা বলছেন। এইখানে একটা দেখলাম আমরা, মানে এই ঘটনার মধ্যে রাতের বেলা বৈঠক হলো, প্রধান উপদেষ্টা প্রথমে 4 দলের সাথে বৈঠক করলেন, তার মধ্যে জামাত ইসলাম, বিএনপি, এনসিপি এবং ইসলামী আন্দোলন, এই 4টি দল। আমরা যে ছবিটি একটা দেখলাম, এই বৈঠক সম্পর্কে কথা বলবো, কিন্তু যে ক্ষমতা প্রদর্শন বা তাদের রাজনীতির জায়গাটা একটু, এই জায়গাটা একটু শুনতে চাই। যে সেখানে আমরা যে ছবি দেখলাম, ফটো সেশন যেটি হলো, সেখানে দেখলাম সবাই আইডি ঝুলিয়ে আছেন। সেখানে বিএনপির 2জন নেতা, জামাতের 2জন নেতা, ইসলামী আন্দোলনের নেতা, সবাই গলায় আইডি ঝুলিয়ে আছেন। এনসিপির 2জন নেতা, নাহিদ এবং আখতার, এই 2জন ছিলেন, তাদের গলায় কোনো আইডি ছিল না। মানে এর আগে আপনিও কথা বলেছেন যে যখন প্রধান উপদেষ্টা পদত্যাগের কথা ভাবছেন, তখন কথা বললেন নাহিদকে দেখে। মানে তারা কি আসলে তাদের যাতায়াত, তাদের বিষয়টা কি খুব বিশেষভাবে দেখানো হচ্ছে? দেখানোর বিষয় না, এটা তো একটা পক্ষপাত। আমাদের প্রধান উপদেষ্টা দপ্তর শুরু থেকে এনসিপির প্রতি পক্ষপাত করছে। সবাই এখন মনে করবে এনসিপি হচ্ছে সরকারি দল। ওই বিষয়টা একটু স্পষ্ট, মানে প্রধান উপদেষ্টা, প্রেস সচিব সহ আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা আরো যে 9 ঘন্টা আটকে থাকলেন, তারপরে একটা ফেসবুক পোস্টও দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি বলছেন যে আমরা চাইলে আরো আগেই ফিরে আসা যেত, কিন্তু উপদেষ্টারা বলপ্রয়োগে আশ্রয় না নিয়ে শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করতে সেখানে ছিলেন। যখন পরিস্থিতি অনুকূল হয়েছে আমরা তখনই কেবল বিদায় নিয়েছি। এটি হচ্ছে প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলছেন। মানে এটি তার খুব একটা, এই অবস্থান কি বলেছে, মানে তারা চাইলেই আসলে আরো আগেই ফিরে আসতে পারতেন, এই হচ্ছে তাদের অবস্থা। চেষ্টা করেছিলেন, পারেন নাই। চাইলে কিভাবে বেরোতে পারতেন? আপনি বেরো উনিকে ডাকেন আপনার অনুষ্ঠানে, জিজ্ঞেস করবে চাইলে আপনি বেরো আসতে পারলে ভেতরে বসে বসে কি করছিলেন, বেরেন্ডা ভাবিতে ছিলেন, পরিস্থিতি অনুকূলে আসার জন্য সময় বসে হয়েছে, অনুকূলে আসার জন্য ভেতরে বসেছিলেন, এই 9 ঘন্টা কি করছেন? বেরেন্ডা রাখছিলেন, জিজ্ঞেস করুন। উনি বসে বসে বেরেন্ডাই ভাবছিলেন, কেননা গোপালগঞ্জে আটকে থাকলে 2 ঘন্টার মধ্যে বেড়ে আসতে হয়, এখানে গুলি চালাইতে হয়। আর এখানে আটকে গেলে পরে 9 ঘন্টা বসে থাকে। ওনাকে 90 ঘন্টা আটকে রাখলে কিন্তু উনি বেরোতো না, 90 ঘন্টা কিন্তু বসে থাকতো, বেরেন্ডা হচ্ছে। কারণ উনি যেটাকে প্রেশার গুলো বলেছে, ওনাকে যেখানে ওখানে আটকে রাখলে 90 ঘন্টা আটকে রাখা হচ্ছে। কারণ উনি তো প্রেশারে আছে, ভালো প্রেশার, হাই প্রেশার আছে, কিন্তু প্রেশার শুধু। তো ওনাকে জিজ্ঞেস করেন, আপনি তাকে ডাকেন না কেন আপনার অনুষ্ঠানে? দেখে তাকে জিজ্ঞেস করেন না যে 9 ঘন্টার আগে আপনি বেরিয়ে আসতে পারলে কিভাবে বেরিয়ে আসতেন, কি দিয়ে, কোন জাদু মন্ত্র বলে? তাহলে ভেতরে বলে বসেছিলেন কেন? ওখানে বসে সরকারের অন্য ধ্বংসের সময় ধ্বংস করছিলেন কেন? মানে 9 ঘন্টা পরেও এসেছেন নিরাপত্তা বাহিনীর সহায়তায়, দেখেছি। যে সহায়তা দেবেন, ওনারা তো নিরাপত্তা বাহিনীর সহায়তা যেমন কোথাও যেতে পারে না। ওনাদের যে রাজনৈতিক দলটা বানিয়েছেন, তারা তো তাদের প্রতীক হচ্ছে দেখেছি পার্সোনাল ক্যারিয়ার, তারা এই প্রতীকের যে আন্দোলন করতে পারে, তার মানুষের প্রতীকের সঙ্গে তাদেরকে যুক্ত করে ফেলেছে। জি, এই মানে দুর্ঘটনা সম্পর্কেও যে মানে নানান রকম কথা যে চলে আসছে, এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখেন? এই সরকারের উপরে যে প্রভাব খাটান অনলাইন অ্যাক্টিভিস্ট, ইউটিউবার পিনাকি ভট্টাচার্য, তিনি একটা পোস্ট করছেন। তিনি বলছেন সেনাপতিদের দুর্নীতি, অবহেলার করুণ পরিণতি দেশের জন্য কতটা ভয়াবহ হয়। এই শিরোনামে বলছেন এটা ভুলে গেলে চলবে না যে সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের ক্ষমার অযোগ্য অবহেলার কারণে রাজধানীর ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ভবনের উপর বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার মধ্যে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে পেরেছে। সাধারণ জনগণের প্রতি তাদের কোনো অঙ্গীকার, শ্রদ্ধা কিংবা দরদ নেই। তিনি আরো বলছেন সশস্ত্র বাহিনীর তরুণ অফিসার সৈনিকদের প্রতিও এই সকল কর্মকর্তাদের কোনো দরদ বা দায়বদ্ধতা নেই। তিনি এটি বলছেন যে দুর্নীতি, অযোগ্যতার কারণ। এটাকে আসলে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? এখন দুর্নীতি এবং অযোগ্যতার কারণে এটা নিজের জীবনকে বিপন্ন করে না। আপনি দেখবেন যে আমাদের সরকারি কর্মকর্তাদেরকে আমরা অনেক দুর্নীতিবাদ বলেছি, নিজেদের জন্য তারা খারাপ জায়গাটা কিনে না। সেরকম কোন বাহিনী নিজের জন্য খারাপ বস্তু কিনে নিজের জন্য খারাপ বিমান কিংবা খারাপ
সাবমেরিনটা কিনবে না, কারণ এটা সে নিজে উদ্যোগ করবে। তো দুর্নীতি করলে কোথায় করে জানেন? দুর্নীতি করে অন্য জায়গায় করে, সেই জায়গাতে করে যেখানে তার নিজের তেমন যেতে হয় না। যেমন লোকজন সেতু কালভার্ট এগুলোর উপরে করে, নিজের সেই এলাকার না অন্য এলাকার, তো সে করতে থাকে দুর্নীতি। কোনো ধরনের এমন একটা জায়গায় দুর্নীতি করে যেটা করলে পরে 20-25-50 বছর ধরা পড়বে না, কারণ যে দুর্নীতি করে সে যদি ধরা পড়তে চায়। মানে এগুলো হচ্ছে পপুলিস্ট রিমার্ক। এগুলো করলে পরে ফেসবুকে দ্রুত লাইক শেয়ার হয়, ভিউ হয়, এগুলো করলে ডলার আছে, পাউন্ড আছে, কি আছে জানি না, আমি তো মনে করি না, আমি ব্যাপারটা বুঝতে পারি না। কিন্তু আমার কাছে মনে হয় সবসময় উস্কে দেওয়ার একটা প্রবণতা ইউটিউবারদের মধ্যে আছে, ফেসবুকারদের মধ্যে আছে, এবং কিছু না জানা কোনো অপরাধ না, কারণ আমরা কেউ সবকিছু জানি। কিন্তু কিছু হোমওয়ার্ক করা যেতে পারে, কিছু পড়াশোনা করা যেতে পারে, তারপরে আগ্রহ থাকে যন্ত্রপাতি থেকে। যেমন আমি ছোটবেলা থেকে এই যুদ্ধ গাড়ি এগুলো থেকে আমার আগ্রহ। আপনি নিশ্চয় খেয়াল করেছেন কোনো কোনো অনুষ্ঠানে আমার পেছনে অনেক গাড়ি সাজানো, এই গাড়িগুলো হচ্ছে ছোট ছোট মডেল, কিন্তু রেপ্লিকা। হ্যাঁ, আমি এই রেপ্লিকা কালেক্ট করতে পছন্দ করি। এরকম শখ থাকলে তারা সকল লোকজন সেগুলো কথাবার্তা বলতে পারলেও পারতে পারে। কিন্তু এগুলো তো কোনো স্পেশালিস্টের মতামত না। আমি যেটা বলি কোনো স্পেশালিস্টের মতামত, এইখানে স্পেশালিস্টের মতামত দিয়েছেন একটু আগে ঈশ্বর সাহেব, উনি হচ্ছে স্পেশালিস্ট। উনি এই বিনন্তি জানেন, এটার মধ্যে এটা উনি বলেছেন। আমি শুধু বাইরে থেকে আমার এই শখের গল্প করতে পারি। তো এই দুটো কিন্তু কখনো এক হবে না। আমি লক্ষ্য করেছি এই শখের গল্পকাররা ফেসবুকে এসে যা বলেন সেটাই আইন কানুন নিয়ম ইতিহাস সব হয়ে যায়। এই প্রশ্নটা খুবই নীতি নেই যে একটা ল্যান্ডিং পাত্রতে কি কারণে এরকম বহুতল ভবন তৈরি হবে এবং পাশে আবাসিক এলাকা তৈরি হবে। আপনি দেখেন নতুন জানা হয়তো আবাসিক এলাকা এগুলো সব এয়ারপোর্টে থাকে, এটাও কিন্তু একেবারে এয়ারপোর্টের কোল ঘুষতে, এবং এয়ারপোর্টের কোল ঘুষে আরেকটা হচ্ছে রানওয়ে সিটি, সেটা একেবারে রানওয়ে সিটি। তো এইরকম যে আবাসিক এলাকায় পারমিশন দিয়েছেন যারা, এরা তো আর সেনাবাহিনীর লোক না, এই আবাসিক এলাকায় পারমিশন দিয়ে দিয়েছেন সিভিলিয়ান প্রশাসন। এবং এই প্রশাসন এগুলো পারমিশন দেওয়ার সঙ্গে আলোচনা করেছেন কয়তলা হবে, কি হবে, তাদের টেকনিক্যাল নলেজ আছে। আমাদের এই বিমানবন্দর কিন্তু একটা বড় ব্যাপার আছে। এটা একটা এখানে যুদ্ধজাহাজ যে রানওয়ে ইউজ করে সে একই রানওয়েতে আবার কমার্শিয়াল এয়ারলাইনের সেখানে নাম। এবং আমরা যখন উড়ে যাই এই বিমানবন্দর থেকে আমরা দেখতে পাই সারিবদ্ধ বিমান বাহিনী প্লেন সাজানো আছে, হেলিকপ্টার সাজানো আছে। আমরা প্রায় একটা মানে সামরিক বেসামরিক কোলাবোরেশনের মধ্যে দিয়ে এই এয়ারপোর্টটা চলে, আমার কাছে যেটা মনে হয়েছে। এই এয়ারপোর্টের মধ্যে অনেক অবৈজ্ঞানিক কাণ্ড কারখানা করা হয়েছে। আমি আপনার মজার জিনিস বলি, কয়েকদিন পরে দেখবেন কিছু রাজনৈতিক দল যে হাজির হবে, নতুন যে টার্মিনালটা রয়েছে এটার সামনে একটা কার পার্কিং আছে, সেই কার পার্কিংটার একটা ঢাকনা আছে, সেই ঢাকনার মধ্যে সাপলা আছে। আমি এই থেকে সাপলা দিয়ে দুদিন পরে লোকে বলবো এই সাপে তুলে ফেলতে হবে, এটা একটা দলের প্রতীক। মানে এইগুলো হচ্ছে আমাদের সমস্যা। আমরা কোনো কাজ ভেবে করি না, আমরা সব কাজ হচ্ছে করে ভাবি। তো যে ঘটনাটি ঘটেছে এটা একটা দুর্ঘটনা, এইটার পিছনে ষড়যন্ত্র করার কোনো কারণ নেই। কেননা ষড়যন্ত্র করে কেউ বাইরের জীবন বিপন্ন করে না, কেউ মানুষের জীবন বিপন্ন করে না। এইভাবে যেখানে বিপন্ন হলে পরে বিরাট কেলেঙ্কারি একটা সম্ভাবনা আছে। ষড়যন্ত্রকারীরা কেলেঙ্কারি দায় নিজের ঘাড়ে নিতে কেন বলে, এটা কোনোভাবে মনে করি না যে আমাদের বাহিনীর কাউকে এই দুর্ঘটনার জন্য দায়ী করা হচ্ছে। এখন এই পুরো ঘটনার মধ্যে বলা হচ্ছে যে এইটা অমুকের দুর্নীতি তমুকের দায়। এটা কোনো ব্যক্তির অসুবিধা হতে পারে। ধরেন কেউ মেনটেন্যান্স করেছে, হয়তো একটা ভুল করেছে, হয়তো একটা জিনিস ওভারলোড করেছে, হয়তো কোনো একটা যন্ত্র পুরনো হয়ে গিয়েছিল, অথবা ওই মুহূর্তে কাজ করে নাই। হ্যাঁ, যন্ত্র তো কোনো দেবতার নিয়ন্ত্রণ, মানে দেবতা না, এটা বোধহয় প্রায় 20-25 বছর আগে হয়েছিল জাপান এয়ারলাইন্স এর একটা ইয়েতে এয়ারক্রাফট, ওর যে পিছনে এলিভেটর থাকে সেখানে কয়েকটা স্ক্রু টেকনিশিয়ান ভুল করেছে, আকাশে সেই এলিভেটর খুলে দেওয়ার অনেকক্ষণ ওটা ফ্লাই করে আলটিমেটলি সমস্ত প্যাসেঞ্জার মারা গেছে। তো এরকম ভুল হয়, যেমন তখন তো চলছে আমাদের বিমানগুলি একাধিকবার দুর্ঘটনায় পড়ে, এটা সেন্সরের প্রবলেম। এই সেন্সরটা যেটা করছে সেটা হচ্ছে যে যখন প্লেন ক্লাইম্ব করে তখন এই সেন্সরটা তাকে তার উচ্চতা সম্পর্কে ধারণা দিতে, এই সেন্সরটা রং ইনফরমেশন দিয়েছে। প্লেন ক্লাইম্ব করছে কিন্তু পাইলট ইনফরমেশন পাচ্ছে যে প্লেনটা পড়ে যাচ্ছে। সো পাইলট কি করছে, সেটাকে আরো ক্লাইম্ব করাচ্ছে এবং প্লেন স্টল করেছে। কারণ আপনি যদি নির্দিষ্ট অ্যাঙ্গেল হচ্ছে বেশি প্লেনকে ক্লাইম্ব করে দেন তাহলে প্লেন স্টল করে এবং তখন প্লেনটা পড়ে যাচ্ছে। এবং এটা সম্পূর্ণ একটা সেন্সরের ত্রুটি। এবং এই সেন্সরটা কেন ত্রুটি বুঝতে হয়েছিল, ওয়াশ করার সময় এই সেন্সরের উপরে যে পানি এবং অন্যান্য বিষয় ব্যবহার করা হয়েছিল সেইটাই সেন্সরটা ক্ষতি করে, সেইটা তাদের কোনো ধারণার মধ্যে ছিল না। এবং সামান্য কারণে ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটা নতুন প্লেন পড়ে গিয়েছিল।
এবং এই একই জিনিস কিন্তু আমাদের এশিয়াতে একটা এয়ারলাইন্স হয়েছে করে গেছিল আসলে আমাদের এই ঘটনাটা এই দুর্ঘটনাটার পেছনেও কিছু কারণ আছে কিনা তদন্ত করলে সেটি বেরিয়ে আসবে। আপনারা বলছেন যে এই প্রচারণাগুলোকে জি এটা বলতে পারেন না যে ভোটার আইনে দায়ী দীর্ঘদিন ধরে চলে আসা সকল, তাহলে তো সব প্লেন করে দেয়, একটা করবে না, স্পষ্ট আমরা যেন পুরোভাবে কাউকে বেশি না করি। আর এই প্লেনটা যেটা বলা হচ্ছে যে এটার অমুক সময়টা বানানো ডিসকন্টিনিউড হয়ে গিয়েছে, হ্যাঁ, তো আইফোন 7 ডিসকন্টিনিউড হয়ে গিয়েছে, কিন্তু যাদের হাতে আইফোন 7 আছে সব নষ্ট হয়ে গেছে। মেনটেন্যান্স করলে কিন্তু মানুষ, আমার যেমন আইফোন 7 আইফোন 6 কাজ করছে এখনো পর্যন্ত। তো যারা এগুলো কিনেন তারা কিন্তু 20-30 বছর ধরে চালান। আমেরিকান প্রেসিডেন্ট কিন্তু 747 হয়েছে, 747